হ্যালো ফ্রেন্ড, কিছুটা ব্যস্ত সময় পার করছি, যার কারণে হয়তো সঠিকভাবে ভিডিও আপলোড করা হচ্ছে না। এনিওয়ে, গতকালকে নেগোসিয়েশনের ব্যাপারে ফাইনালি রাজি হয়েছে ইরান এবং একটা পিস টকে অংশগ্রহণ করার জন্য তারা রাজি হয়েছে। কিন্তু এই রাজি হওয়ার আগে তারা টোটাল 2টা শর্ত দিয়েছে, যে শর্তগুলো তারা 100% আদায় করে নিয়ে তারপর ইসলামাবাদে আসার ব্যাপারে সম্মত হয়েছে। সেই 2টা শর্ত ছিল, প্রথমটা সিজফায়ারে লেবাননকে 100% ইনক্লুড করতে হবে এবং এখনই ইনস্ট্যান্টলি যে কোনো ধরনের বম্বিং পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। আর যদি সেটা না করে তাহলে তারা সিজফায়ারের টকে আসবে না এবং কোনো পিস নেগোসিয়েশন হবে না এবং যুদ্ধ তারা চালিয়ে যাবে। ডিরেক্ট থ্রেট, টোটালি এটা ডিরেক্ট থ্রেট ছিল ইউএস এবং ইসরায়েলের উপর। সো আলটিমেটলি শেষ পর্যন্ত ইউএসএ এবং ইসরায়েল মূলত রাজি হয়েছে। এই রাজির পটভূমিটাও বেশ ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করেছে, যে ফোনে অনেকগুলো উচ্চবাচ্য বিনিময় হয়েছে এবং নেতানিয়াহুকে নাকি প্রচণ্ড পরিমাণে রাফ অ্যান্ড টাফ ওয়ার্ড ইউজ করেছে ডোনাল্ড ট্রাম্প। কতটা সত্য আমি জানি না, কারণ এটা নিউজ মিডিয়াতে যেভাবে এসেছে, বাট বাস্তবতাতেও নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ডমিনেট করে। বাই দ্য ওয়ে, যে কোনোভাবেই হোক ডোনাল্ড ট্রাম্প রাজি করাতে পেরেছে নেতানিয়াহুকে এবং গত 24 ঘন্টায় সেভাবে লেবাননে কোনো ধরনের অ্যাটাক হয়নি এবং এটা হয়েছে একমাত্র ইরানের চাপের কারণে। দেন দ্বিতীয়ত, মূলত গালিবফ, যিনি হচ্ছেন ইরানিয়ান প্রধান নেগোসিয়েটর এই মুহূর্তে এবং তিনি ইরানিয়ান পার্লামেন্টের স্পোকসপারসন, যিনি এই নেগোসিয়েশনে মূলত লিড করবেন, তিনি আরেকটা শর্ত সেই সময় জুড়ে দিয়েছেন, যেটা হচ্ছে ইরানিয়ান ফ্রোজেনেসের যা রয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিলিজ করতে হবে। কতগুলো? কাতারে ইরানের ফ্রোজেন অ্যাসেট আছে প্রায় $7 বিলিয়ন উপরে, যেটা কাতারি একটা ব্যাংকে ফ্রোজেন, এবং ঠিক একইভাবে সাউথ কোরিয়াতে তাদের $6 বিলিয়ন উপরে একটা ফ্রোজেন অ্যাসেট রয়েছে। এই দুইটা কমপ্লিটলি রিলিজ করতে হবে, নয়তো তারা আসবে না। মানে দুইটা শর্ত, দুইটাই কমপ্লিট, এবং দুইটা শেষ পর্যন্ত আমেরিকা ফোর্সফুলি মানে রাজি হতে বাধ্য হয়েছে, যে দুইটাই ছেড়ে দিতে হয়েছে। এবং কাতারের সেই মানে অ্যাসেট অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি শুধুমাত্র এই ইরান সাউথ কোরিয়ার এবং সাউথ কোরিয়ার ফ্রোজেন অ্যাসেটও ছেড়ে দেওয়ার পথে রয়েছে। সো বোঝাই যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই ইরানের যে দুই শর্ত, সেই দুই শর্ত মেনে আমেরিকা যখন এই পিস টকে এসেছে, দ্যাট মিনস এটা আপনাকে বেশ কিছু ইন্ডিকেশন দেয়। ইন্ডিকেশনগুলো কী কী? প্রথমটা হচ্ছে ইউএসএ ব্যাকফুটে আছে, তাদের এই মুহূর্তে সিজফায়ার টক ইমার্জেন্সি প্রয়োজন, যে কোনো মূল্যে প্রয়োজন, এবং ইরান রাজি হলে সেই সিজফায়ার টক তারা করতে পারে, ফাইনালি একটা নেগোসিয়েশন যেতে পারে ও যুদ্ধের এন্ড হতে পারে। এবং যদি না হয় তাহলে ইউএসের যে ইকোনমিক লস রয়েছে সেটা ইরানের চেয়ে কয়েক গুণ বেশি। ইরান এখন পর্যন্ত প্রায় $145 বিলিয়ন লস করেছে, ঠিক একই সময়ে ইউএসএ প্রতিদিন বিলিয়নের কাছাকাছি লস করে যাচ্ছে। সো ইউএসের বার্ডেনটা আসলে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে, কেন ইউএসএ ইরানের ইনস্ট্যান্ট মানে পিস টকের আগেই দুইটা শর্ত 100% মানতে রাজি হয়েছে, বাধ্য হয়েছে, এবং কেনই বা এখন পিস টক করার জন্য 8,000 কিলোমিটার পার দিয়ে পাকিস্তানে তাদেরকে আসতে হয়েছে বিশাল একটা দল নিয়ে। এই নেগোসিয়েশন টিমে এই নেগোসিয়েশন টিমে ইউএসের পক্ষ থেকে আসছে 4 জন এবং ইরানের পক্ষ থেকে রয়েছে 4 জন। 4 জন করে নেগোসিয়েশন টিমে তারা নেগোসিয়েট করবে, কিন্তু পুরো টিমে ইরানের পক্ষে রয়েছে টোটাল 14 জন, যেখানে প্রফেসর মোহাম্মদ মেরান্ডি সহ আরও অনেকগুলো মানুষ রয়েছে। ইরানের পক্ষে মোহাম্মদ গালিবাফ মূলত হচ্ছেন যিনি স্পোক্সপারসন, তিনি মাল্টি ট্যালেন্টেড পারসন। পলিটিক্যাল জিওগ্রাফির উপর তার একটা পিএইচডি করা আছে, হিউম্যান জিওগ্রাফির উপর তার পিএইচডি করা আছে, এবং তিনি ডাবল মাস্টার্স ডিগ্রির একজন মানুষ, প্রফেশনালি একজন পাইলট। মানে এদের কোয়ালিফিকেশন দেখলে আপনি অবাক হবেন। এবং এই নেগোসিয়েশন টিমে ইরানের যে 4 জন আছে, 4 জনই পিএইচডি, কারো কারো ডাবল পিএইচডি ধারী। সো আপনি বুঝতেই পারছেন এটা কোন লেভেলের নেগোসিয়েশন টিম পাঠিয়েছে ইরান, এবং যে 14 জনের ডেলিগেশন রয়েছে তাদের মোস্ট অফ দেম অ্যাকচুয়ালি পিএইচডি ডিগ্রিধারী। অপরদিকে ইউএসের যে নেগোসিয়েশন টিম আসছে সেখানে হচ্ছে জেডি ভেন্স লিড করবেন। জেডি ভেন্স মূলত হচ্ছে ওয়ার জার্নালিস্ট, মূলত আমেরিকার মিলিটারি হয়ে জার্নালিজম করেছেন ইরাক এবং আফগানিস্তানে। এর বাইরে তার বড় কোনো অ্যাচিভমেন্ট নেই এবং এখন বর্তমানে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। সো ভাইস প্রেসিডেন্টের যেখানে এই অবস্থা, বাকিদের মধ্যে অবস্থা আপনি বুঝতে পারেন। জেরার্ড কুশনার মূলত হচ্ছেন একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান এবং স্টিভ উইটকপকে আপনারা অলরেডি চিনেন। সো ওইখানে ইরানের সাথে মানে অ্যাটলিস্ট এডুকেশনালি পাল্লা দিবে এই ধরনের মানুষ একজন নেই। সো এবার আপনি বুঝেন যে যারা যেই নেগোসিয়েশন টিম নেগোসিয়েশনে বসার আগে 2টা শর্ত 100% আদায় করতে পারে, তারা ফাইনাল নেগোসিয়েশনে আসলে কী করবে, ইউএসের জন্য বিপজ্জনক একটা সময় পার করতে যাচ্ছে আমি মোটামুটি নিশ্চিত। এবং আমার যা মনে হচ্ছে যে এই নেগোসিয়েশন টিমে ইরান যে 10টা পয়েন্ট দিয়েছে, সেই 10 পয়েন্টের একটাতেও ছাড় দেওয়ার আসলে কোনো জায়গা নেই। হয়তো সামান্য কিছু ছাড় দিতে পারে, কীভাবে, যেমন এনরিস্ট 60% করতো, এটা কমিয়ে দিবে, এরকম ছাড় দিতে পারে, কিন্তু এনরিস্ট ইউরেনিয়াম ইউএসের হাতে তুলে দেবে এই ম্যাসাকার হওয়ার পরে, ইটস ইম্পসিবল। ঠিক একইভাবে হরমুজ স্টেটের মালিকানা তারা 100% দাবি করবে এবং হরমুজ স্টেটের টোল এটা নিশ্চিত হয়ে গেছে
এবং ইরান বলেছে, সরাসরি বলে দিয়েছে যে হরমুজ স্ট্রেটের টোল তারা নেবে মূলত নট ইউএসডি, নট ইউয়ান, অনলি ইরানিয়ান কারেন্সি, ইরানিয়ান রিয়ালে। এর পেছনে বেশ একটা ম্যাথ রয়েছে। ম্যাথটা হচ্ছে ইরানিয়ান কারেন্সি এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে দুর্বল পারফর্মিং কারেন্সির একটা। এক ইউএস ডলারের এগেনস্টে তাদেরকে প্রায় 1.5 মিলিয়ন ইরানিয়ান রিয়াল পে করতে হয়। দ্যাট মিনস হচ্ছে এটা ওয়ার্স্ট পারফর্মিং একটা কারেন্সি, এবং এটাকে টেনে তোলার জন্য যখন হরমুজ স্ট্রেটে তারা টোল ধার্য করবে, ডেইলি $1 বিলিয়ন এখানে ডিমান্ড হবে, এবং সেই ডিমান্ডের কারণে ইরানিয়ান রিয়াল মূলত খুব দ্রুত উঠে যাবে। এবং একই সময় তারা যদি ফ্রি মার্কেটে অয়েল অ্যান্ড গ্যাস বিক্রি করার সুযোগ পায়, তাহলে ভাই অনেকের গেম ওভার। ঠিক আছে, সো এটা হতে যাচ্ছে এখানে। অ্যান্ড ইরানিয়ান ডেলিগেশনের পাশাপাশি এখানে মূলত ইরানের ভেতরে একটা বড় ধরনের কেওয়াস তৈরি হয়েছে। ইসরায়েল এবং ইউএসএ মিলে যখন লেবাননে বম্বিং করছিল, প্রায় 10 মিনিটে 100 জায়গায় বম্বিং করে ফেলেছে, তখন ইরানিয়ানরা ফেড আপ হয়ে গেছে। তারা মূলত সবাই রাস্তায় নেমে এসেছে। ইরানিয়ার আইআরজিসি এবং ইরানিয়ান মিলিটারি হেডদের উপর প্রেশার আসতে শুরু করেছে যে দ্রুত যে কোনো মূল্যে ইসরায়েলে অ্যাটাক করার জন্য এবং ডাবল ফোর্সে অ্যাটাক করার জন্য। তখন ওই সময়ে এসে এখানে ইন্টারভেন করেছে মূলত হচ্ছে পাকিস্তান। পাকিস্তান তাদেরকে বুঝিয়েছে যে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে যে সিজফায়ারে লেবাননকে ইনক্লুড করার জন্য, এবং ইরান যেন কোনো রিটালিয়েট না করে। যদি ইরান রিটালিয়েট করে তাহলে সিজফায়ারটা ব্যর্থ হয়ে যাবে, এই টকটা আসলে আর কখনো হবে না। এবং পাকিস্তান ইন্টারভেন করার সময় পাকিস্তানের সাথে মানে আইআরজিসির ভেতরে এক পক্ষ মানে স্টেট কার্ড যে তারা ইরানে অ্যাটাক করবে, মানে মিনিটে হয়েছিল তারা ইসরায়েলে অ্যাটাক করার জন্য। এবং আরেকটা আইআরজিসির আরেক পক্ষ দাঁড়িয়ে গেছে, তারা মূলত অ্যাটাকের পক্ষে ছিল না, তারা চেয়েছিল যে নেগোসিয়েশন, এবং সেই অক্ষে মূলত ছিল আব্বাস আরাকচির একটা পজিটিভ মুভমেন্ট। তিনি ডিরেক্টলি বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি তো ডেকেড লং যুদ্ধ করতে পারবেন না, যুদ্ধ তো একদিন থামাতে হবে। এটা একটা গুড মোমেন্ট তৈরি হয়েছে, এটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা ইসরায়েলের ব্যাপারে আরও অনেক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে, ইসরায়েলকে পানিশ করার অনেক সুযোগ রয়েছে, হাতে যখন স্টেট অফ হরমুজ রয়েছে, ইসরায়েলকে অনেক বড় শাস্তি দেওয়ার সুযোগ রয়েছে। সো আব্বাস আরাকচি এবং আইআরজিসির ভেতরে যে ফাটল, এটা দৃশ্যমান। ঠিক একইভাবে তেহরানের রাস্তায় এক পক্ষ ইসরায়েলে অ্যাটাক করার পক্ষে ছিল, আরেক পক্ষ ইসরায়েলের অ্যাটাক করার বিপক্ষে ছিল। সো আলটিমেটলি ক্র্যাক দুপাশে তৈরি হয়েছে, অলমোস্ট এটা বোঝা যায়। এবং নিউজ থেকে শুরু করে অন্যান্য সোর্স এটাই কনফার্ম করে যাচ্ছে বারবার যে ভেতরে একটা কেওয়াস অলরেডি তৈরি হয়েছে, যেটা আসলে থামানো মুশকিল হয়ে যাবে। এবং ইউএসএ এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি অংশে মূলত তার শক্তি জড়ো করে যাচ্ছে মিডল ইস্টে। এখন যখন আমি কথা বলছি, গতকালকে রাত পর্যন্ত ইউএসএ আরও 2,500-এর বেশি 82nd এয়ার ব্রিগেড সোলজার মূলত মিডল ইস্টে ট্রান্সফার করেছে, যাদের আলটিমেট কাজ হচ্ছে সিভিয়ার অপারেশন করা, যেমনটা হচ্ছে ইস্পাহানে তারা একটা অপারেশন করতে গিয়ে ফেল করেছে। ঠিক একই সময়ে ইউএসএস বুশ ক্যারিয়ার মূলত হচ্ছে আটলান্টিক পাড়ি দিয়ে এই মুহূর্তে মিডল ইস্টের দিকে, মেডিটেরিয়ান সি হয়ে মিডল ইস্টের দিকে আসতে শুরু করেছে, এবং অপরদিকে প্যাসিফিক ওশান থেকে তাদের বক্সার ল্যান্ডিং ক্যারিয়ার মূলত আলটিমেটলি হচ্ছে গালফের দিকে এগিয়ে যাচ্ছে। সো এই দুইটা আলটিমেট গোল একটাই, সেটা হচ্ছে যে তারা আলটিমেট অ্যাটাক করবে ইরানের উপর, এবং যদি অ্যাটাকটা করে সেই অ্যাটাকটা সিভিয়ার হতে যাচ্ছে। এবং এই সিভিয়ার অ্যাটাকটা রক্ষা করার জন্য ইরান আসলে কতটুকু প্রস্তুতি নিয়েছে তা তো এখন ইরান কখনই বলে না তার প্রস্তুতির ব্যাপারে, কিন্তু ইরান যে রিটালিয়েট করে সেটা বোঝা যায়। সো এটা ইউএসের প্রস্তুতি অলরেডি বোঝা যাচ্ছে যে তারা নেগোসিয়েশন টেবিলে যদি কোনো মানে ফাইনাল এগ্রিমেন্টে পৌঁছাতে না পারে, তারা ল্যান্ড অ্যাটাক যাওয়ার চান্স রয়েছে। এবং প্রবাবলি এই কারণেই তারা ইসরায়েলকেও মানাতে সক্ষম হয়েছে যে এই মুহূর্তে কোনো অ্যাটাক নয়। যদি ফাইনালি ল্যান্ড অ্যাটাকে যায় এবং পিস টক ব্যর্থ হয়, কোনো এগ্রিমেন্টে না পৌঁছাতে পারে, তাহলে ব্যর্থতা অনেকগুলো হবে, এখানে অনেকগুলো ব্যর্থতা হবে। এন্টায়ার হিউম্যানিটির বড় একটা ক্রাইসিসে পড়বে, সারা ওয়ার্ল্ড বড় ধরনের কেওয়াসে পড়বে, এবং ইকোনমির ডাউনফল আপনি অলরেডি যা দেখেছেন তার কয়েক গুণ বেশি হতে পারে। কারণ ইরান এরপরের অ্যাটাক অলরেডি আগে বলে দিয়েছে যে ডাবল ফোর্সে তারা অ্যাটাক করবে, তারা কোনো কিছুর পরোয়া করতে চায় না। ভাই আমি সব হারিয়েছি, আমি কেন কার কিছু পরোয়া করবো, ব্যাপারটা এমন হয়ে গেছে তাদের কাছে। ঠিক একই জায়গায় এবার মূলত হচ্ছে বেলজিয়ামের স্টেট মিডিয়া নিউজ করে যাচ্ছে যে তাদের এখান থেকে এয়ারপোর্ট ব্যবহার করে ইসরায়েল মিলিটারি এয়ারক্রাফটে মূলত সিভিলিয়ান এয়ারক্রাফটে মূলত মিলিটারি ওয়েপন ক্যারি করে যাচ্ছে ইউরোপ থেকে ইসরায়েলে। রিজন হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ এই মুহূর্তে ইউএসের সাথে ইসরায়েলের সাথে কোঅপারেট করতে রাজি না, এবং তারা ইসরায়েলকে কাইন্ড অফ শ্যাডো নিজেদের মধ্যে রেখেছে, তাদের কোনো মিলিটারি জেট এদিকে পাস করতে দিচ্ছে না। এবং এর কারণে আলটিমেটলি হচ্ছে ইউএসএ এবং ইসরায়েল মিলে
ইউরোপে তাদের স্টেক হারাচ্ছে এবং এখান থেকে উত্তরণের জন্য তারা এখন সিভিলিয়ান এয়ারক্রাফট ব্যবহার করা শুরু করে দিয়েছে। ইসরায়েলি ওন সিভিলিয়ান এয়ারলাইন্স মূলত এই কাজটা করেছে। সো সাথে সাথে বেলজিয়াম তাদের রুট পারমিট বাতিল করেছে এবং তাদেরকে এখানে ফ্লাই করার অনুমতি দেয়নি। একই সময়ে পেদ্রো সানচেজের উপর নেতানিয়াহু চরমভাবে খেপেছে এবং পেদ্রো সানচেজকে সে ধমক দিয়েছে গতকালকে যে আফটার ইরান ইটস ইউ। মানে ব্যাপারটা এমন যে আমার মন চাইলেও আমি যে কাউকে অ্যাটাক করে দেবো। তো পেদ্রো সানচেজ অ্যাকচুয়ালি ভয় পাওয়ার তো কিছু নেই। পেদ্রো সানচেজ সরাসরি এমন শব্দ উচ্চারণ করেছে যে উইদাউট নেটো দে আর রেডি টু দেমসেলফ, মানে ডিফেন্ড দেমসেলফ। সো এটা আসলে আনবিলিভেবল লেভেলে পৌঁছে গেছে। মানে জায়নিস্টরা এই মুহূর্তে আসলে কি ভেবে যাচ্ছে, মানে কিভাবে চিন্তা করে যাচ্ছে, তাদের ধারণা তারা যা চায় তা হতে হবে, তারা যা চায় না তা কখনো হওয়া সম্ভব না, এরকম। এবং পিস টক ক্যারি করার জন্য, ফাইনাল রাউন্ডে নিয়ে আসার জন্য ট্রুলি অনার, মানে ট্রুলি আমি বলবো যে সালাম দেওয়ার মতো যে পাকিস্তান যা করেছে, মানে পাকিস্তানের আসিফ মনির এবং শেহবাজ শরীফ গত 2 সপ্তাহ ধরে যে পরিশ্রম করে গেছে এটাকে টেবিলে নিয়ে আসার জন্য, তারা যে সিরিয়াস পরিশ্রম করেছে এটা অবিশ্বাস্য। মানে আমি অ্যাকচুয়ালি এইভাবে কোনোভাবে ভাবিনি। আমি গতকালকে দেখলাম আসিফ মনির, আব্বাস আরাকসি এবং গালিবা পুরো ডেলিগেশনকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে দেখলাম আসিফ মনির মূলত হচ্ছে জেডি বেঞ্চকেও রিসিভ করতে যাচ্ছেন এবং মানে ইটস হিউজ অ্যাচিভমেন্ট পাকিস্তানের পক্ষ থেকে। এবং আজকে নিউ ইয়র্ক টাইমস ঠিক এভাবে লিখেছে, পাকিস্তান সেভ এ সিভিলাইজেশন। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে পাকিস্তানের এয়ারপোর্টের কারণে ওয়েস্টার্নরা মনে করে যাচ্ছে যে ইরানিয়ান সিভিলাইজেশন সেভ হয়েছে, হুইচ ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। ইরানের সিভিলাইজেশন হাজার হাজার বছর পুরনো, পাকিস্তানের চেয়েও বহু পুরনো। এখন সেই সিভিলাইজেশনকে পাকিস্তান সেভ করেনি, বাট সেভ করার জন্য হেল্প করেছে, এটা আমি মানতে পারি। এবং ইরানের এনাফ স্ট্রেংথ রয়েছে তার সিভিলাইজেশন সেভ করার জন্য। অ্যান্ড দেন ম্যাটার হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে পিস টক দেখতে পাচ্ছি, আমরা যে দেখতে পাচ্ছি যে এন্টায়ার ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি বসতে শুরু করেছে, ইরান এবং ইউএসের আলটিমেট একটা পিস টক এই মুহূর্তে বাস্তবতায় রূপ নিয়েছে। এর পেছনের এন্টায়ার কারিগর মূলত হচ্ছে চায়না। এখানে অনেকেই এটা জানে না যে ফুল টেবিল টক আয়োজন করার পেছনে পাকিস্তান জাস্ট ফ্রন্টলাইন প্লেয়ার, পিছন থেকে এটাকে ফুললি অর্গানাইজ করে গেছে চায়না এবং রাশিয়া। যদি বুঝতে পারেন যে জিওপলিটিক্সের এই গেমের এইটুকু ওয়ার্ড মিনিংস কী, তাহলে আপনি অনেক কিছুই বুঝেন। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।